আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের শেষ ডায়েরির অপ্রকাশিত গল্প। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের এই কাহিনী। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার শুধু অভিনয়েই নয়, নিজের কাজের প্রতি দায়বদ্ধতাতেও ছিলেন অতুলনীয়। অভিনয়ের ফাঁকে তিনি ডায়েরি লিখতেন, যেখানে ফুটে উঠত তাঁর মনের কথা, কাজের খুঁটিনাটি। 1980 সালের এক সন্ধ্যায় উত্তম কুমারের পুরনো ব্রিফকেস ঘেঁটে পাওয়া যায় একটি বিবর্ণ খয়েরি ডায়েরি। হয়তো কোনো এক সময় তার গায়ে লেগেছিল নতুনত্বের দীপ্তি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধুলো, বালি, অন্ধকার আর একাকিত্ব তার শরীরের ঔজ্জ্বল্য কেড়ে নিয়েছিল। ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে ধরা পড়ে এক বিস্ময়কর তথ্য। এই ছিল উত্তম কুমারের শেষ শুটিং ডায়েরি। সালটা 1980। নতুন বছরের শুটিং শুরু 1 জানুয়ারি 1980, পৌষ মাসের হিমেল মঙ্গলবার। বছরের প্রথম দিনেই উত্তম কুমার ক্যামেরার সামনে দাঁড়ান ওগো বধূ সুন্দরীর ছবির জন্যে। পরিচালক সলিল দত্তের প্রাণবন্ত স্ক্রিপ্টে কাজ করে প্রবল আনন্দ পাচ্ছিলেন তিনি। টানা 8 জানুয়ারি পর্যন্ত চলেছিল সেই শুটিং। এর ফাঁকেই উত্তম সময় বের করেন আরেক গুণী পরিচালক তপন সিংহের জন্য। সেই তপন সিংহ, যার সাথে উত্তম কুমার এর আগে কাজ করেছিলেন জিন্দের বন্দি 1961 এবং যৌতুকগৃহ 1964-তে। বহুদিন পর আবার একসঙ্গে কাজ করার সুযোগে উত্তম ছিলেন রীতিমতো উচ্ছ্বসিত। তপন সিংহ তাকে ভেবেছিলেন বাঞ্ছারামের বাগান ছবির জন্য। চরিত্রটি ছিল এক লোভী অথচ করুণ জমিদারের। উত্তম কুমারের জন্য একেবারে আলাদা এক চ্যালেঞ্জ। ডেটও ঠিক হয়ে গিয়েছিল। 9 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত টানা শুটিং। হঠাৎ সব ভেঙে যায়, কিন্তু ডায়েরির পাতায় দেখা গেল এই ছবির নাম হঠাৎ করেই কেটে দেওয়া। তার জায়গায় ঢুকে পড়েছে আরেক ছবি, রাজা সাহেব। কি এমন ঘটেছিল যে উত্তম কুমার, যিনি ডেট দিয়েও উত্তেজনায় চরিত্রের মধ্যে ঢুকে যাচ্ছিলেন, হঠাৎ করে সেই ছবিটা আর করলেন না? উত্তম নিজে ডায়েরিতে এ ব্যাপারে কিছু লেখেননি, তবে পুরো কাহিনী জানতেন তাঁর জীবনের একান্ত সঙ্গী সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবীর বর্ণনায় সেই সন্ধ্যা। সুপ্রিয়া দেবী জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে এক সন্ধ্যায় ময়রা স্ট্রিটের তাঁদের বাড়িতে কয়েকজন আগন্তুক হাজির হন। তারা এসেই রুক্ষভাবে দাবি করেন বাঞ্ছারামের বাগানের স্ক্রিপ্টটা ফেরত দিতে হবে। সুপ্রিয়া দেবী বললেন, স্ক্রিপ্ট তখন উত্তমের কাছে বেলভিউ নার্সিংহোমে। না, অসুস্থতার জন্যে নয়, উত্তম সেখানে একটি সুইট ভাড়া নিয়েছিলেন একাকী বসে চিত্রনাট্য পড়ার জন্য, চরিত্রের গভীরে প্রবেশ করার জন্যে।
যখন সুপ্রিয়া দেবী আগন্তুকদের প্রশ্ন করেন কেন স্ক্রিপ্ট ফেরত, উত্তর আসে তপনবাবু উত্তম কুমারকে বাদ দিয়েছেন। শুনে স্তম্ভিত হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই ফোন করেন তপন সিংহকে। তপনবাবুর উত্তর ছিল পরিষ্কার, চিত্রনাট্য ফেরত দিয়ে দাও। উত্তম তো এখন হার্ট পেশেন্ট, আমি নিজেও হার্টের রোগী, আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না, তাই দীপঙ্কর দেকে কাস্ট করেছি। সুপ্রিয়া দেবী কান্না ভেজা গলায় অনুনয় করেন, তপনদা এটা করবেন না, উত্তম কতটা চেষ্টা করেছে এই চরিত্রের জন্যে, এই আঘাত সে সহ্য করতে পারবে না। কিন্তু তপনবাবু ছিলেন অনড়। উত্তম কুমারের নিঃশব্দ যন্ত্রণা। পরদিন বেলভিউ নার্সিংহোমে গিয়ে সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে সমস্ত ঘটনা জানান। উত্তম কুমার কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকেন, তারপর স্ক্রিপ্টের খাতা বিছানায় ছুঁড়ে ফেলে দেন। চোখে মুখে ফুটে ওঠে গভীর আঘাত, অসহায়তা। একবার তো রাগের মাথায় বলেই ফেলেছিলেন, আমি মানহানির মামলা করব, উকিল ডাকো। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে সামলান। পরদিনই তিনি নার্সিংহোম ছেড়ে বাড়ি ফিরে আসেন। নতুন অধ্যায়ের শুরু। যন্ত্রণা বুকের মধ্যে পুষে নিয়েও থেমে থাকেননি উত্তম কুমার। 9 জানুয়ারি থেকেই তিনি শুরু করেন নতুন ছবির শুটিং, রাজা সাহেব। টেকনিশিয়ান স্টুডিওতে এক টানা কাজ করতে থাকেন। স্টুডিওতে ঢোকার সময় পাশেই থাকত তপন সিংহের ঘর। উত্তম কুমার গম্ভীর মুখে সেই ঘরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কখনো মুখ ফিরিয়ে তাকাতেন না। কিন্তু কাজের প্রতি তার দায়বদ্ধতায় বিন্দু মাত্র ঘাটতি আসেনি। দুপুর রাত পরিশ্রম করে গেছেন, যেন নিজের হৃদয়ের ব্যথাকে অভিনয়ের মধ্যে ঢেলে দিতে চাইতেন। অপ্রকাশিত যন্ত্রণার দলিল। বাঞ্ছারামের বাগান মুছে যায় উত্তম কুমারের শেষ ডায়েরি থেকে, তবে থেকে যায় সেই ব্যথার স্মৃতি। পাশাপাশি লেখা থাকে জীবনভর অধ্যবসায়ের, মাটির কাছাকাছি থাকা এক মহান শিল্পীর চুপি সারে সহ্য করে চলার কথা। লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।